হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু এআরএন টিউটোরিয়াল। আমি তোমাদের বিক্রমজিৎ স্যার। আজ তোমাদের কাছে ক্লাস 10-এর একটা খুব ইম্পর্ট্যান্ট টপিক নিয়ে এসেছি। সেটা হলো পর্যায় সারণী এবং মৌলের ধর্মের পর্যায়বৃত্ততা। তো এই চ্যাপ্টারটি কেমিস্ট্রি বা রসায়নের একটা বেসিক চ্যাপ্টার। এই চ্যাপ্টার সম্পর্কে যদি তোমাদের সঠিক ধারণা থাকে তাহলে কেমিস্ট্রি পরবর্তী যে চ্যাপ্টারগুলো আছে সেগুলো বুঝতে এবং জানতে খুব সুবিধা হবে। তাই আমি চেষ্টা করছি ভালোভাবে এই চ্যাপ্টারটাকে তোমাদের বোঝানোর। খুব ভালো করে মন দিয়ে তোমরা এই চ্যাপ্টারটা দেখতে থাকো এবং বুঝতে থাকো। তো এটা এত বেশি ইম্পর্টেন্ট কেন এই চ্যাপ্টারটা সেটা আমি একটু বলে নিই। যে আমরা এ পর্যন্ত যেটা দেখে এসেছি যে পরমাণুর গঠনে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন আবিষ্কার হওয়ার পরে আমরা জানলাম যে পরমাণুকেও ভাঙা যায় এবং ইলেকট্রন, প্রোটন, নিউট্রন দিয়ে পরমাণুটা কিভাবে তৈরি হয় সেটা পরমাণু গঠনে আমরা জেনেছি। সেই পরমাণুগুলো পরস্পর মিলিত হয়ে অণু তৈরি হয়েছে, তার কারণ রাসায়নিক বন্ধন। সেটা আমরা জানবো। আমি রাসায়নিক বন্ধন চ্যাপ্টারের উপরও ভিডিও করে দেব তোমাদের সুবিধের জন্য। এবং অণুগুলো পরস্পর মিলিত হয়ে পদার্থ তৈরি করছে, যে পদার্থগুলোকে নিয়ে আমরা দৈনন্দিন জীবনে কিন্তু ব্যবহার করে থাকি। তো তার মানে আলটিমেট রেজাল্টটা দাঁড়ালো যে কোন একটা পদার্থের ধর্ম, সে ভৌত ধর্ম হোক বা রাসায়নিক ধর্ম হোক, যে কোনো পদার্থের ধর্ম নির্ভর করবে ওই পদার্থটি কি ধরনের অণু নিয়ে তৈরি হয়েছে বা কি ধরনের মলিকিউল নিয়ে তৈরি হয়েছে। অর্থাৎ মলিকিউলের ধর্মের উপর নির্ভর করবে কোনো পদার্থের বা ম্যাটারের ধর্ম। নেক্সট পার্টে চলে আসছে যেটা, সেটা হচ্ছে কি ওই অণু বা মলিকুলের ধর্ম কিসের উপর নির্ভর করছে? নিশ্চয়ই ওই অণুটি যে পরমাণু নিয়ে তৈরি হয়েছে তার ধর্মের উপর নির্ভর করে। অর্থাৎ যদি আলটিমেটলি দেখা যায় যে যদি কোনো পরমাণুর ধর্ম সম্পর্কে জানা থাকে আমাদের, তাহলে কিন্তু অণু এবং পদার্থের ধর্মের সম্পর্কে আমরা জানতে পারবো এবং পদার্থ নিয়ে আমরা কাজ করতে পারবো। কিভাবে তৈরি করা হবে এই পদার্থটা এবং তার পদার্থের ইউজটা কি করে হবে, তারা কোন কোন ধরনের রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করবে, সেগুলো আমরা কিন্তু অটোমেটিক্যালি জানতে পেরে যাব। এই জন্য পর্যায় সারণী শিখিয়ে দেয় যে কোনো পরমাণুর ধর্মের সম্পর্কে আইডিয়া কিন্তু পর্যায় সারণীতে দেওয়া হয়েছে। সেই কারণেই পর্যায় সারণীকে কেমিস্ট্রি বা রসায়নের একটা বেসিক চ্যাপ্টার বা ভিত্তিমূলক চ্যাপ্টার হিসাবে দেখা হয়। তো যাই হোক, আমি তোমাদের চ্যাপ্টারগুলোতে দেখবে অনেক সময় মৌল, যৌগ এই কথাগুলো কিন্তু ব্যবহার করা হয়েছে। তো আমি ওই ব্যাপারটাকে ক্লিয়ার করে দিই। মৌল কথাটি ব্যবহার করা এই কারণে, যখন একই ধরনের পরমাণু নিয়ে অণু তৈরি হয় সেই সমস্ত অণুগুলোকে মৌল করা হয়। অর্থাৎ মৌল বা যৌগ হচ্ছে অণুর দুই ধরনের ভাগ। একই ধরনের পরমাণু নিয়ে যদি কোনো অণু তৈরি হয় তাকে মৌল বলবো, আর যদি ভিন্ন ধরনের পরমাণু নিয়ে কোনো অণু তৈরি হয় তাকে আমরা বলবো হচ্ছে যৌগ। অ্যাজ ফর এক্সাম্পল যদি আমরা নেই, সেটা হচ্ছে এরকম যে ধরো ক্লোরিন অণু Cl2 অণু দুটি ক্লোরিন পরমাণু দ্বারা গঠিত। তো এটাকে আমরা এক ধরনের মৌল বলতে পারি বা এলিমেন্ট বলতে পারি। কিন্তু H2O, জল, আমরা সবাই জলের সংকেত জানি H2O, সেখানে একটি অক্সিজেন পরমাণু এবং দুটি হাইড্রোজেন পরমাণু দিয়ে গঠিত হয়েছে। অর্থাৎ ভিন্ন ধরনের পরমাণু নিয়ে কিন্তু এটা গঠিত হয়েছে। তাই এটাকে আমরা কম্পাউন্ড বা কিন্তু যৌগ বলি। তো এই যৌগ মৌলের যে ব্যাপারটা, এটা আমি বোঝাবার চেষ্টা করলাম, তোরা ভালো করে শুনে নি। এবার যদি আমরা মূলককে একটু দেখার চেষ্টা করি, সেটা হচ্ছে এরকমই যে চার্জ যুক্ত যে সমস্ত কম্পাউন্ডগুলো হয় তাদেরকে আমরা কিন্তু মূলক বলে থাকি। যেমন সালফেট SO4 2-, এটাকে একটা মূলক বলতে পারি আমরা। দেখতে পাচ্ছ তোমরা যে ভিন্ন ধরনের পরমাণু নিয়ে তৈরি হয়েছে এবং এদের চার্জ বা আধান আছে, তাদেরকে আমরা মূলক বলতে পারি। নেক্সট পার্ট যেটা হচ্ছে কোনো পরমাণু আমরা জানি নিস্তড়িত অবস্থায় থাকে, তার কোনো আধান থাকে না। যদি তার সর্ববহিস্থ কক্ষপথ থেকে একটা ইলেকট্রন বেরিয়ে চলে যায় তখন সে ধনাত্মক আধানে পরিণত হয়, তাকে ক্যাটায়ন বলা হয়ে থাকে। আর যদি তার সর্ববহিস্থ কক্ষপথে একটি ইলেকট্রনের সংযোগ ঘটে তখন সেটি ঋণাত্মক আধানে পরিণত হয়, যেটাকে আমরা অ্যানায়ন বলে থাকি। তো পর্যায় সারণীতে ঢোকার আগে
প্রিলিমিনারি কিছু আইডিয়া যেটা দেওয়া সেটা হচ্ছে এরকমই যে যে টার্মগুলো আমাদের একটু ডাউট হয় সেই টার্মগুলোকে আমি ক্লিয়ার করিয়ে দিলাম। পরবর্তীকালে আরো অনেক ডাউট ক্লিয়ার হবে, কোনো সমস্যা নেই। তো আমি যেভাবে পড়াই তো সেভাবেই আমি পর্যায় সারণীকে কিছু ইম্পর্টেন্ট টপিকে ভাগ করে দিয়েছি এবং মার্কস ডিভিশনও বলে দেবো। মাধ্যমিকে কিরকম ভাবে কোন গ্রুপে কত নাম্বার আসে এবং এই চ্যাপ্টারের উপর কি ধরনের কোশ্চেনগুলো আসে, টোটাল কত মার্কসের কোশ্চেন আছে সেগুলো আমি বলে দেব এবং কোন কোন টপিক থেকে কি কোশ্চেনগুলো আসে সেগুলো আমরা আলোচনা করব। তো শুরু করা যাক। তো পর্যায় সারণীতে প্রথম যে টপিকটা আমি ভেঙে দিয়েছি সেটা হচ্ছে পর্যায় সারণীর সংক্ষিপ্ত ইতিহাস, অর্থাৎ পর্যায় সারণীটা কেন তৈরি করার প্রয়োজন হয়ে পড়লো, কিভাবে সেটা তৈরি হলো এবং তৈরি হওয়ার পরে তার কিছু ত্রুটি এলো, সেই ত্রুটিগুলো কি সেগুলো আমরা জানবো। তাই ফার্স্ট টপিকে আছে হিস্টোরিক্যাল ডেভেলপমেন্ট পার্ট। তো আমি একটা কথা বলে রাখি যে আমি কোনো একটা চ্যাপ্টারে হিস্টোরিক্যাল ডেভেলপমেন্ট পার্টের উপর বেশি কিন্তু জোর দেব না, কারণ ওগুলোতে বোঝানোর বা বোঝা সেরকম কিছু নেই। আমি অ্যাপ্লিকেশন পার্টে কিন্তু বেশি জোর দেবো, যেখান থেকে বেশি কোশ্চেনগুলো হয়। তো হিস্টোরিক্যাল পার্টের মধ্যে প্রথম হচ্ছে ডোবেরিনারের ত্রয়ী সূত্র আছে। 1817 খ্রিস্টাব্দে তিনি চেষ্টা করেছিলেন টেবিলটা তৈরি করতে, তার কিছু ত্রুটি বেরোলো। তারপর টেরোরিক স্ক্রু সূত্র এলো, যেটি ডি সাকুতোয়া তিনি চেষ্টা করেছিলেন টেবিলটা তৈরি করা, তার কিছু ত্রুটি এলো। মেন্ডেলিফের পর্যায় সূত্র তারপরে এলো। তারপরে লোথার মেয়ার এবং মেন্ডেলিফের পর্যায় সূত্র, লোথার মেয়ার এবং মেন্ডেলিফ দুজন একসাথে কিন্তু টেবিলটা তৈরি করার চেষ্টা করেছিলেন। সেখানে মেন্ডেলিফ বেশি প্রাধান্য পান, কারণ তিনি মৌলগুলোর রাসায়নিক ধর্ম নিয়ে আলোচনা করার চেষ্টা করেছিলেন, সেই কারণে তিনি অনেকটা প্রাধান্য পেয়েছিলেন। কিন্তু প্রাধান্যের দিক থেকে যদি দেখা যায় দুজনকেই ঠিকঠাক মতো প্রাধান্য দেওয়া উচিত ছিল, কিন্তু যেহেতু লোথার মেয়ার ভৌত ধর্ম নিয়ে একটু বেশি মাথা ঘামিয়েছিলেন সেই কারণে তিনি এতটা গুরুত্ব পাননি, কারণ মেনলি তো মৌলের রাসায়নিক ধর্ম নিয়েই অ্যাপ্লিকেশনটা হয়। তো সেই কারণে মেন্ডেলিফের পর্যায় সারণী কিন্তু আমরা পড়ি বা জানি যে পর্যায় সারণীটা মেন্ডেলিফেরই হয়। তো যাই হোক, মেন্ডেলিফ যখন লাস্ট যে সারণীটা তৈরি করেছিলেন বা টেবিলটা তৈরি করেছিলেন, তো সেই টেবিলে মেন বেস ছিল যে কোন মৌলের অ্যাটমিক ওয়েট অর্থাৎ পারমাণবিক ভর। তিনি পারমাণবিক ভর দিয়ে কিন্তু পুরো টেবিলটাকে সাজিয়েছিলেন এবং সেখানে অনেক ধরনের ত্রুটি দেখা দিয়েছে। সেই ত্রুটিকে সলভ করার জন্য পরবর্তীকালে বিজ্ঞানী মোজলে এলেন। তিনি এক্স রে দিয়ে দেখালেন আইসোটোপ এক্সপেরিমেন্ট হওয়ার পরে, আইসোটোপ আবিষ্কার হওয়ার পরে। তো তিনি আইসোটোপ আবিষ্কার হওয়ার পর তিনি বললেন যে মোজলে, যে যদি আপনার কথায় অ্যাটমিক ওয়েটই যদি তার রাসায়নিক ধর্মের কারণ হয়, তাহলে আইসোটোপ যারা আছে, আইসোটোপ ব্যাপারটা কি, তাদের অ্যাটমিক নাম্বার সেম কিন্তু অ্যাটমিক ওয়েট আলাদা। তাহলে আইসোটোপের যেহেতু তাদের অ্যাটমিক ওয়েট গুলো আলাদা, তাহলে আপনার কথা মতে রাসায়নিক ধর্ম আলাদা হওয়া উচিত ছিল, কিন্তু প্রত্যেকটা আইসোটোপের রাসায়নিক ধর্ম কিন্তু একই। তারপরে এখান থেকেই ক্লিয়ার হয়ে যাওয়া যায় যে মৌলগুলোর রাসায়নিক ধর্ম অ্যাটমিক ওয়েট বা পারমাণবিক ভরের উপর কিন্তু নির্ভরশীল নয়। তিনিই প্রথম আইডিয়াটা দিয়েছিলেন মেন্ডেলিফকে এবং মেন্ডেলিফ নিজেই মডিফাই করে দেখলেন যে হ্যাঁ এটা ঠিকই কথা। এবং পরবর্তীকালে লাস্ট আপডেটেড যে পিরিয়ডিক টেবিলটা আমরা পড়ছি, যেটাকে আমরা মডার্ন লং পিরিয়ডিক টেবিল হিসাবে আমরা জানি, তো সেটা কিন্তু পরমাণুর পারমাণবিক সংখ্যা বা অ্যাটমিক নাম্বারের বেসিসে কিন্তু টেবিলটা তৈরি করা হয়েছে এবং তাকে এক্সপ্লেনও করা গেছে। কিছু ত্রুটি আছে, তবে সেটা এখনো পর্যন্ত ওই ত্রুটিটা সলভ করা যায়নি। ম্যাক্সিমাম ত্রুটিকে সলভ করে দেওয়া হয়েছে মডার্ন পিরিয়ডিক টেবিলের মধ্যে। তো যাই হোক, এইভাবে হিস্টোরিক্যাল ডেভেলপমেন্ট পার্টটা হয়ে এসে মেন্ডেলিভ এবং মোজলের এই যে আইডিয়াটাকে কম্বাইন্ড করে মেন্ডেলিভ নতুন সারণী তৈরি করলেন, যে সারণীটা হচ্ছে আমরা এখনো পর্যন্ত সেটাকে ফলো করি। নেক্সট পার্টে আমরা দেখব মেন্ডেলিফের সংশোধিত আধুনিক পর্যায় সূত্র, অর্থাৎ তিনি সূত্রটা কি দিয়েছেন পর্যায় সারণী বেসিসে। থার্ড টপিক আমরা দেখব যে আধুনিক পর্যায় সারণীর গঠন, অর্থাৎ টেবিলটা কিভাবে তৈরি করেছেন তিনি।
আমি নিজে তোমাদের বোর্ডে টেবিলটা তৈরি করা শেখাবো। তিনি যেভাবে তৈরি করেছিলেন আমি সেভাবেই টেবিলটা তৈরি করা শেখাবো। এবং টেবিলটা তৈরি করা যদি তোমরা নিজেরা শিখে যাও তাহলে কিন্তু টেবিল সম্পর্কে আর তোমাদের কোনো গাফিলতি থাকবে না বা কোনো ডাউটস থাকবে না। তো সেই কারণে প্রথমে আমি টেবিলটা তৈরি করা শেখাবো, তারপর এলিমেন্টগুলোকে আমি পুট করিয়ে দেবো এবং কিভাবে করাতে হয় তোমরা ভিডিওগুলো ফলো করতে থাকবে, আমি সেটা শিখিয়ে দেবো এবং তোমাদের খুবই ভালো লাগবে আশা করি। আর পিরিয়ডিক টেবিল সম্পর্কে অনেকেরই অনেক ভীতি কাজ করে আমি যেটা শুনেছি। তো এইটা হওয়ার পর আশা করি কোনো ভয় আর থাকবে না, তোমরা ভিডিওটা খুব মন দিয়ে দেখো। আচ্ছা, থার্ড টপিকটা বললাম। ফোর্থ টপিকের মধ্যে আমরা ত্রুটি হিসাবে যেটা দেখবো, কোশ্চেনে আসে তোমাদের মাধ্যমিকে, হাইড্রোজেনের অবস্থান, হাইড্রোজেনের স্থান, হাইড্রোজেনকে সারণীতে যেখানে বসানো হয়েছে সেই স্থান নিয়ে অনেক প্রবলেম দেখা দিয়েছে। সেই প্রবলেমের কারণটা ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু মাধ্যমিকে, ওয়েস্ট বেঙ্গল বোর্ডে মাধ্যমিক এক্সামে দেয় এবং এই কারণে হাইড্রোজেনকে দুষ্ট মৌলও বলা হয়ে থাকে। আর লাস্ট টপিক যেটা মেন টপিক, আমাদের পর্যায় সারণী শেখার মেন কারণ যেটা, সেটা হচ্ছে মৌলের ধর্মগুলো সম্পর্কে আমরা জানব এবং পর্যায়বৃত্ত ধর্ম। পর্যায়বৃত্ত ধর্ম কেন এই কথাটা ইউজ করা হচ্ছে, পর্যায়বৃত্ততা কেন ইউজ করা হয়েছে, সেটা আমি ডিটেলসে বলে দিচ্ছি, ভালো করে শোনো। যে টোটাল 118টা এলিমেন্ট এই পর্যন্ত আবিষ্কৃত হয়েছে এবং 118টি এলিমেন্টের প্রত্যেকটার ধর্ম যদি আলাদাভাবে মনে রাখতে হয় বা মুখস্থ করতে হয় সেটা কখনোই সম্ভব নয়। তাহলে প্রত্যেকটা এলিমেন্টের ধর্ম মনে রাখার জন্য একটা সিকোয়েন্সের প্রয়োজন হয়। কারণ যে কোনো একটা লিস্টেড ফর্ম আমরা দেখি, যে কোনো আমরা স্কুলের যে রুটিন দেখি, স্কুলের রুটিন কিন্তু একটা লিস্টেড বা টেবিল ফর্মে থাকে। কেন? আমাদের দেখতে সুবিধা হয়, বুঝতেও সুবিধা হয়। আমরা ধরো এক্সামে যখন পার্থক্য লিখে থাকি বা ডিফারেন্স লিখি তখন আমরা টেবিল করে লিখি। টেবিল করে লিখলে সুবিধাটা কি হয়, যিনি দেখছেন তারও সুবিধা হয়, যিনি লিখছেন তারও সুবিধা হয়, লিখতেও কম হয় এবং খুব ভালোভাবে বুঝিয়ে দেওয়া যায়। তো পর্যায়বৃত্ততা মানে হচ্ছে সিকোয়েন্টলি ফলো করছে, অর্থাৎ কোনো একটা ধর্ম বাম থেকে ডানে বাড়ছে, আবার বাম থেকে ঘুরে এলে আবার বাম থেকে ডানে বাড়ছে, ডান থেকে বামে কমছে, সিকোয়েন্স হচ্ছে। তাই সিকোয়েন্সটা ফলো করলে আমাদের মনে রাখতেও সুবিধা এবং আমাদের মৌলগুলো সম্পর্কে বা মৌলের ধর্ম সম্পর্কে জানতেও কিন্তু আমাদের অনেক সুবিধা হয়। সেই কারণেই অ্যাকচুয়ালি সারণীটা তৈরি করার প্রয়োজন হয়ে পড়লো। তো সারণী করার তৈরি হওয়ার পরে যে ধর্মগুলো আমরা দেখবো, মৌলের পর্যায়বৃত্ত ধর্ম, তার মধ্যে তোমাদের সিলেবাসে যেগুলো আছে, আমরা এই চ্যাপ্টারটা আবার 11-এও পড়বো, তবে মাধ্যমিকে যতটুকু আছে আমি সেইটুকুই বলি যেগুলো জানতে হবে। সেটা হচ্ছে পারমাণবিক ব্যাসার্ধ, মৌলের পারমাণবিক ব্যাসার্ধ সম্পর্কে জানতে হবে, কারণ এটা মৌলের ধর্ম। নেক্সট হচ্ছে আয়নাইজেশন শক্তি বা আয়নন বিভব শক্তি, এটাও একটা তার ধর্ম। তড়িৎ ঋণাত্মকতা, ধাতব ও ধাতব ধর্ম, জারণ বিজারণ ধর্ম, পরা ও অপরা তড়িৎ ধর্ম, এই ধরনের কোশ্চেন কিন্তু এখন আসছে। যোজ্যতা, আম্লিক ও ক্ষারীয় ধর্ম। তো এই কটা হচ্ছে তোমাদের ওয়েস্ট বেঙ্গল সিলেবাসে আছে, এইগুলো আমি ক্লিয়ার করব টপিক ওয়াইজ ধরে ধরে। এবং আমি একটু আগেও বললাম, এখনো বলছি যে আমি হিস্টোরিক্যাল ডেভেলপমেন্ট পার্টের উপর আমি কিন্তু বেশি জোর দেব না, কারণ ওখানে শেখানোর বা বোঝানোর কিছু নেই। আমি ডিরেক্টলি চলে যাব হচ্ছে মডার্ন পিরিয়ডিক টেবিল, যেটা আমরা ইউজ করছি এবং যেখান থেকে আমরা মৌলের পর্যায়বৃত্ত ধর্ম সম্পর্কে জানতে পারবো সিকোয়েন্টলি। তো তোমরা শুনতে থাকো। এখন তোমাদের মেইন টপিকে ঢোকার আগে আমি মার্কস ডিভিশনটা বলে দিই, যেটা বলবো বলেছিলাম। সেটা হচ্ছে পিরিয়ডিক টেবিলে ওয়েস্ট বেঙ্গল বোর্ড থেকে টোটাল 6 নাম্বারের কোশ্চেন হয় এবং সেখানে এমসিকিউ একটা থাকে, এমসিকিউ হচ্ছে 1 নাম্বারের একটা থাকে। ভিএসএ ভেরি শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন থাকে, সেটা হচ্ছে 1 নাম্বারের 2টো থাকে এবং লং অ্যান্সার টাইপ কোশ্চেন যেটা থাকে সেটা হচ্ছে 3 নাম্বারের একটি থাকে। এই টোটাল 6 মার্কসের কোশ্চেন কিন্তু তোমাদের হয়। তো এখন যেটা আমি বলবো যে মোজেলের প্র্যাকটিক্যাল বা এক্স রে দিয়ে তিনি যেটা বললেন যে পারমাণবিক ভর বা অ্যাটমিক ওয়েটটা কোনো মৌলের রাসায়নিক ধর্ম নির্বাচন করতে পারে না। আইসোটোপ আবিষ্কার হওয়ার পরে অ্যাটমিক নাম্বার বা পারমাণবিক সংখ্যাই হচ্ছে কোনো মৌলের রাসায়নিক ধর্ম নির্ধারণ করে। সেটা কিভাবে আমরা বাস্তব বা প্র্যাকটিক্যালি সেটা বুঝি। তো ধরি একটা
ক্যাটায়ন ধর Na+, এবং আমরা ক্লাস 9-এ কোন একটা মৌলের ইলেকট্রন বিন্যাস সম্পর্কে জেনেছি। যদি না জেনে থাকো আমার ক্লাস 9-এর ভিডিওটা পরমাণু গঠনের ভিডিওটা দেখবে, ওখানে আমি কিন্তু ইলেকট্রন বিন্যাস, কোন মৌলের ইলেকট্রন বিন্যাস কি করে করতে হয় সেখানে শিখিয়ে দেবো। তো যাই হোক না কেন, আমরা জানি যে সোডিয়াম, এই যে ধাতুটি আছে, এই ধাতুটির অ্যাটমিক নাম্বার কত? 11। অর্থাৎ একে প্রোটন আছে কয়টি? 11। ইলেকট্রন আছে কয়টি? 11। তাহলে ইলেকট্রন সংখ্যা হচ্ছে টোটাল 11, 11টি ইলেকট্রন আছে। এর ইলেকট্রন বিন্যাস আমরা 9-এ শিখবো যে কে, এল, এম, এইভাবে প্রত্যেকটা কক্ষপথ আছে। বোর যেটা বলেছিলেন যে পরমাণুর কেন্দ্রে একটা ছোট্ট অংশ থাকে যেটাকে নিউক্লিয়াস বলা হয়ে থাকে, সেখানে প্রোটন থাকে এবং নিউট্রন থাকে, এবং তাকে কেন্দ্র করে বিভিন্ন কক্ষপথে ইলেকট্রন গুলো হচ্ছে কি ঘুরে বেড়াচ্ছে একটা নির্দিষ্ট কক্ষপথ ধরে। তো সেই রেসপেক্টে যদি দেখা যায়, সোডিয়ামের অ্যাটমিক নাম্বার বা পারমাণবিক সংখ্যা হচ্ছে 11, যার প্রোটন সংখ্যা 11টি এবং ইলেকট্রন সংখ্যাটা 11টি। কারণ আমরা জানি যে প্রোটন পজিটিভ চার্জ যুক্ত হয়ে থাকে, ইলেকট্রন হচ্ছে নেগেটিভ চার্জ যুক্ত। তো যেহেতু এটা নিউট্রাল বা প্রশমিত অবস্থায় আছে, তার মানে যতগুলি প্রোটন থাকবে ততগুলি ইলেকট্রনই কিন্তু এখানে আছে। তো এখান থেকে আমরা ইলেকট্রন সংখ্যাটা জেনে নিতে পারবো, এবং সেটা যদি বিন্যাস করি 2n² রুল অনুসারে, প্রথম কক্ষপথ n=1 হলে তাকে k কক্ষপথ বলা হয়, n=2 হলে তাকে l কক্ষপথ বলা হয়, n=3 হলে তাকে m কক্ষপথ বলা হয়, তাকে etc। তো প্রথম কক্ষপথে 2n² রুল অনুসারে থাকছে কত? 2টি ইলেকট্রন থাকছে। দ্বিতীয় কক্ষপথে n এর মান যদি 2 বসানো যায় তাহলে 8টি ইলেকট্রন থাকে ম্যাক্সিমাম। তাহলে আমি 8টি বসালাম, এবং এখানে 11টি ইলেকট্রনের মধ্যে আর একটি ইলেকট্রন পড়ে আছে, 10টি ইলেকট্রন হয়ে গেছে, তাই আমি এখানে বসালাম হচ্ছে একটি ইলেকট্রন। তো এখানে সর্বস্থ কক্ষপথে আমরা দেখতে পাচ্ছি, বা যোজ্যতা কক্ষপথে আছে একটি ইলেকট্রন, এবং আমরা জানি যে সোডিয়াম যদি একটি ইলেকট্রন ত্যাগ করে তাহলে সেটা হয়ে যাবে কি Na+। এবং এই সোডিয়াম যখন আমরা যে লবণ খাই, খাদ্য লবণ যেটা, সেখানে যে কম্পাউন্ড বা যৌগটা তৈরি সেটা আমরা সবাই জানি, সেটা হচ্ছে সোডিয়াম ক্লোরাইড। যে লবণ আমরা খেয়ে থাকি, সাধারণ লবণ যেটাকে বলা হয় থাকে। তো সোডিয়াম ক্লোরাইড কিভাবে তৈরি হলো? সোডিয়াম ধাতু একটি ইলেকট্রন ত্যাগ করে Na+ আয়ন বা ক্যাটায়ন উৎপন্ন করলো, এবং ক্লোরিন একটি ইলেকট্রন গ্রহণ করে Cl- অ্যানায়ন উৎপন্ন করলো। এরপরে তাদের মধ্যে বন্ধন হয়, সেটা কি ধরনের বন্ধন? তড়িৎযোজী বন্ধন হয়ে থাকে। সেটা বন্ধন আরো ভালোভাবে ক্লিয়ার করে দেওয়া হবে যখন রাসায়নিক বন্ধন আমরা পড়বো বা জানবো। তো যাই হোক না কেন, সোডিয়াম ধাতুটি এবং ক্লোরিন অধাতুটি পরস্পর যুক্ত হয়ে একটা রাসায়নিক যৌগ উৎপন্ন করলো, সেটা হচ্ছে NaCl, যেটা সাধারণ লবণ বলে থাকি আমরা। তো এই যে রাসায়নিক ভাবে যুক্ত হলো বা রাসায়নিক যে যৌগটা তৈরি করলো, কিসের বেসিসে তৈরি করলো? আমরা দেখতে পাচ্ছি যে সোডিয়াম নিষ্ক্রিয় মৌল। আমরা পরবর্তীকালে জানবো যে কোন মৌলে সর্বস্থ কক্ষপথে 8টি বা 2টি ইলেকট্রন থাকলে সেটা সুস্থিত অবস্থায় থাকে, যাকে অষ্টক সূত্র বা দ্বৈত সূত্র বলা হয়ে থাকে। তো সোডিয়াম জেনারেলি নিজের স্থায়িত্ব বাড়ানোর জন্য একটি ইলেকট্রন ছেড়ে দিয়ে তার সর্বস্থ কক্ষপথ করে ফেলবে কাকে? এলকে, বা 2 নম্বর কক্ষপথকে করে ফেলতে পারলে সে কিন্তু সব থেকে সুস্থিত হয়ে যাবে। তো সেই কারণে সে একটা ইলেকট্রন ত্যাগ করে দিয়ে Na+ হয়ে যাবে। এবং ক্লোরিনের ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে ক্লোরিনের যদি আমি ইলেকট্রন বিন্যাসটা করে থাকি, সেটা হবে প্রথম কক্ষপথে থাকবে হচ্ছে 2টি, তারপরে থাকবে 8টি, তারপর হচ্ছে 7টি। তাহলে ক্লোরিন যদি একটি ইলেকট্রন গ্রহণ করে তাহলে তার সর্বস্থ কক্ষপথে 8টি ইলেকট্রন কিন্তু হয়ে যাবে। তার মানে সে Cl- আয়ন হিসেবে থাকতে চেষ্টা করবে। তাহলে এই যে কথাবার্তা বলছে, অর্থাৎ সোডিয়াম ধাতু এবং ক্লোরিন অধাতু পরস্পর যুক্ত হয়ে যে নতুন এক ধরনের রাসায়নিক যৌগ তৈরি করলো NaCl, অর্থাৎ সোডিয়ামের যে রাসায়নিক ধর্ম, যে ধর্ম আছে ক্লোরিনের সাথে যুক্ত হবে, অর্থাৎ এর ধাতব ধর্ম আছে, এর অধাতব ধর্ম আছে ক্লোরিনের, এরা পরস্পর যুক্ত হবে। এই যে ধর্মগুলো এলো কোত্থেকে? যোজ্যতা বা আধান থেকে। এই যোজ্যতা বা আধান এলো কোত্থেকে? সর্বস্থ কক্ষপথ বা যোজ্যতা কক্ষপথের ইলেকট্রন জানার পরে। যোজ্যতা কক্ষপথে ইলেকট্রন জানার পরে দেখলাম এর অষ্টক পূর্ণ হতে একটি লাগবে, এবং এর অষ্টক পূর্ণ হতে একটি ইলেকট্রন ছেড়ে দিতে হবে। তাহলে এই যে কথাগুলো আমি বলছি, বা একটা রাসায়নিক যৌগ তৈরি করতে গেলে এই জিনিসগুলো যে জানতে হচ্ছে বা জানছি, অর্থাৎ এর যে রাসায়নিক ধর্ম নির্ভর করছে এদের রাসায়নিক ধর্মের উপরে, আর এদের রাসায়নিক ধর্ম নির্ভর করছে যোজ্যতার উপরে, আর যোজ্যতা নির্ভর করছে সর্বস্থ কক্ষপথে থাকা ইলেকট্রন সংখ্যার উপরে, আর সর্বস্থ কক্ষপথে থাকা ইলেকট্রনের সংখ্যা নির্ভর করছে তার ইলেকট্রন বিন্যাসের উপরে, এবং ইলেকট্রন বিন্যাস নির্ভর করছে, আমি একটু আগেই বললাম, সেটা হচ্ছে পারমাণবিক সংখ্যার উপরে। তাহলে এভাবে যদি আমরা প্র্যাকটিক্যালি ব্যাপারটাকে বিচার করি যে আলটিমেটলি
কোনো একটা মৌলের রাসায়নিক ধর্ম নির্ভর করছে কিন্তু তার পারমাণবিক সংখ্যার উপরে। সেই কারণেই মডার্ন পিরিয়ডিক টেবিল আমরা যেটা পড়ব সেটা হচ্ছে সম্পূর্ণ টেবিলটা তৈরি করা হয়েছে মৌলের পারমাণবিক সংখ্যার উপর নির্ভর করে।